স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটির নির্দেশে আমি নিজে আলিয়া মাদ্রাসা ধর্মীয় কিছু হাই স্কুল বই নিয়ে আমি নিজে বই লিখেছি, আমি গবেষণা 2 বছর যাবৎ চালাচ্ছি। মূল কথাটা হলো রোগের বানাবেন ডাক্তার আর আলেম বানাবেন কোরআন জানা হাদিস জানা। এখন আমাদের দেশে দ্বীনি শিক্ষায় যারা নাকি মাস্টার্স ডিগ্রি যারা পাচ্ছে তারা বাংলাতে লিখতে যাইয়া প্রকৃত এলেম শিখতে পারতেছে না এবং বাংলাতে বিকৃততা এসে যাচ্ছে। এইগুলাকে সংশোধন, এটা চলমান গতি, আলোচনা আসবে, সমালোচনা আসবে। আমাদের পর্যালোচনার প্রেক্ষিতে হেফাজতও করেছেন, অনেকেই করেছেন, আমরা সরকারিভাবেও করেছি, তার উপরে কিছু সংশোধন হয়েছে, আবার আমরা করতেছি আর সামনেও করব। তো এখন আমার মূল কথাটা হলো যে শিক্ষা কারিকুলামের এই চলমান গতিকে যদি আমরা যথাযথ রাখতে পারি, দ্বীনি শিক্ষা আলিয়া নেসাব হোক, কওমি নেসাব হোক, তবে যেমন আমাদের দেশের ডাক্তাররা ইংরেজিতে ডাক্তারি শিখে, কলব তার বাংলায় বুঝলেন, বাঙালিকে শিক্ষা দিচ্ছে, ঠিক সেরকম দ্বীনের শিক্ষাটা আরবিতে রচিত অহির জ্ঞান কোরআন সে আরবিতে বুঝতে হবে। সমস্যাটা কোথায় হয়েছে এটা আমাদের বুঝতে হবে। যেমন বাংলা ভাষায় প্রায় 8000 বা 6000 ফার্সি শব্দ যোগ হয়েছে, আরবিতেও কিন্তু এরকম 1400 বছর 5-7 হাজার বিভিন্ন শব্দ যোগ হয়েছে, কিন্তু অহির জ্ঞান কোরআনের কিন্তু বিন্দু বিসর্গ কিন্তু পরিবর্তন হয় না। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস এক মহা আতঙ্কের নাম এবং গোটা বিশ্বই এই আতঙ্কে জড়িয়ে পড়েছে। বাংলাদেশের বাইরে নয়, বাংলাদেশকে এখন বলা হচ্ছে যে কোভিড-19-এর একটা অন্যতম হটস্পট। যে 10টি দেশ এখন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। মার্চ মাস থেকে শুরু হয়েছে কোভিডের সঙ্গে বাংলাদেশের এই লড়াই, এই অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই, আর গোটা পৃথিবীতে শুরু হয়েছে 31শে ডিসেম্বর 2019 সাল থেকে। এই লড়াইয়ে বাংলাদেশ কতটা জয়ী হলো বা কতটা পারদর্শিতা দেখালো সেটি একটি বড় প্রশ্ন আছে এবং অনেক ক্ষেত্রেই দোদুল্যমানতা বা দ্বিধার দেখা গেছে। একই সঙ্গে কোভিড-19 যেহেতু এটি স্বাস্থ্য বা মৃত্যু ঝুঁকির বিষয় নয়, এটি এখন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, কূটনৈতিক নানান ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে গোটা পৃথিবীকে। সেই জায়গায় এই জীবন এবং জীবিকার মধ্যে বাংলাদেশ একইভাবে সমন্বয় সাধন করছে। ইতিমধ্যেই আমরা আগামী অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে সেটি জাতীয় সংসদে হয়তো অনুমোদিত হবে এবং কোন সংযোজন হলেও হতে পারে। সেটি নিয়েও এটা নানা রকমের প্রশ্ন অনেকের মধ্যেই আছে। সামনে ঈদুল আজহা, একটি বড় ধর্মীয় উৎসব মুসলমানদের জন্য, এবং বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান দেশ, এই ঈদুল আজহাকে কিভাবে বাংলাদেশ উদযাপন করবে সেটি একটি বড় মৌলিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অনেকেই জানেন যে গত ঈদুল ফিতরের সময় সরকার অনেক কিছুই ধর্মীয় আয়োজন নিয়ন্ত্রিত করতে পেরেছিলেন এবং মানুষও সেটি সানন্দে গ্রহণ করেছিলেন। আমরা জানি মুসলমানদের একটি বড় ধর্মীয় আয়োজন হজ, পবিত্র হজ। এই হজ এবার শুধুমাত্র সৌদি আরবে বসবাসকারী সীমিত সংখ্যক মানুষের মধ্যে মানুষকে সুযোগ দেওয়া হচ্ছে। গোটা পৃথিবীর অর্থাৎ সৌদি আরবের বাইরে থেকে কেউ হজ পালন করতে যেতে পারছে না এবং এটি পৃথিবীতে প্রথম নয়। এর আগেও হজ একবার বন্ধ করা হয়েছিল এবং পবিত্র ধর্মগ্রন্থ বলে যে কোনো মহামারীর সময় আসলে এইসব আয়োজন থেকে যদি মানুষের জীবন বাঁচাতে দূরে থাকতে হয় সেটিতেও কোনো দোষ নেই। সব মিলিয়ে এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবার জন্যে আমাদের সঙ্গে ঢাকার হেয়ার রোডের বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য এবং আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। আমাদের সঙ্গে ঢাকার বারিধারার বাসা থেকে যুক্ত হচ্ছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মিস্টার মিনিস্টার, একটু আপনার কাছ থেকে শুনতে চাইব যে এই যে কোভিড-19কে বাংলাদেশ যেভাবে হ্যান্ডেল করছে সেটি নিয়ে নানা রকমের প্রশ্ন আছে। কেউ ইতিবাচকভাবে দেখছেন, কেউ সেটিকে নেতিবাচকভাবে দেখছেন, কারোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে এবং এর মধ্যে একটা বড় কারণ বলা হয়ে থাকে যে যোগাযোগ ব্যবস্থাটা আসলে যত বেশি উন্মুক্ত করে দেওয়া হয়েছে সংক্রমণটা তত বেশি হয়েছে। সো রেলপথ মন্ত্রী হিসেবে একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে
রেলপথের ব্যবস্থাপনাটা কিভাবে করছেন, এবং বিশেষ করে সামনে যখন আরেকটি বড় ধর্মীয় উৎসব আছে 1 মাস পরেই, সেই সময়ের ভাবনাটা কি একটু আপনার কাছ থেকে প্রথমে শুনে নিতে চাই আমি, মিস্টার নুরুল ইসলাম সুজন। ধন্যবাদ জিল্লুর রহমান সাহেব। আপনার তৃতীয় মাত্রায় আপনি যেভাবে গোটা দেশের মানুষকে আজকে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে আপনি যেভাবে এই তৃতীয় মাত্রাকে আপনি 16 কোটি মানুষের কাছে জনপ্রিয় করেছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ব্যক্তিগতভাবে। এবং বর্তমান অবস্থায়ও আপনি এই আমরা গোটা বিশ্বের সঙ্গে বাংলাদেশও একই সঙ্গে একটি বৈশ্বিক মহামারীর কারণে আজকে সব দিক থেকে শুধু জনস্বাস্থ্য নয়, আমাদের অর্থনীতি, আমাদের যে বর্তমান যে আমাদের পরিবেশ এবং ভবিষ্যৎ আমাদের কী হবে এবং যে পরিবর্তনগুলো আসছে, এগুলো ব্যাপারে আগাম আমাদের সরকারের বিভিন্ন পদক্ষেপ, এছাড়াও আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের সরকারের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে এই মহামারীকে আমরা কীভাবে মোকাবেলা করছি সার্বিক বিষয়ে আপনি বিভিন্ন সময় বিভিন্ন যারা এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ তাদের সঙ্গে সরকারের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের এবং সুশীল সমাজের এবং এছাড়াও আপনি অর্থনীতিবিদ সবার সঙ্গে দেশে বিদেশে সবার সঙ্গে যোগাযোগের মাধ্যমে আজকে যেভাবে আমাদেরকে সচেতন করছেন, তার জন্য আমি আমার ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানেন যে বিশ্বের সঙ্গে আমরাও আজকে এই করোনা যুদ্ধে আজকে আমরা এখানে একটি ব্যতিক্রম ধর্মী একটি পরিবেশে আমরা কাজ করে যাচ্ছি। আজকে সরকার বিভিন্ন পদক্ষেপগুলো গ্রহণ করছে। এটির একমাত্র মূল লক্ষ্য হলো একদিকে আমাদের অর্থনীতিকে বাঁচানো এবং এগুলো সব কিছুর পূর্বে আমাদের জনগণের যে জনস্বাস্থ্য, এই জনস্বাস্থ্যকে কিভাবে সুরক্ষা দেওয়া যায়, আমরা কিভাবে এই ঝুঁকিকে মোকাবেলা করতে পারবো এবং আমাদের জনগণকে আমরা নিরাপদ এবং রাখতে পারবো, এবং একই সঙ্গে আমাদের উন্নয়নের যে ধারা, এই ধারা আজকে যে হুমকির সম্মুখীন হয়েছে সেটাকে কতটুকু আমরা হুমকি মুক্তভাবে আমরা এগিয়ে নিতে পারবো, সেই চিন্তায় সরকার বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এই মহামারীর জন্য কিন্তু আমরা কেউ প্রস্তুত ছিলাম না, এবং আমরা লক্ষ্য করে দেখেছি উন্নত যে সমস্ত বিশ্ব তাদেরও যে স্বাস্থ্য ব্যবস্থা উন্নত, যেখানে আমরা বাংলাদেশের মানুষ বিভিন্ন সময়ে আমরা নিরাপদ চিকিৎসার জন্য আমরা দেশ বিদেশে পাড়ি জমিয়েছিলাম যাদের সামর্থ্য ছিল। আজকে কিন্তু সেই বিশ্ব ব্যবস্থাও এই করোনা ভাইরাসের কাছে আজকে তারা কাবু হয়েছে, এবং তারা নিজেদের স্বাস্থ্য ব্যবস্থাকে এবং তাদের জনগণকে কীভাবে সুরক্ষা দেবে সে ব্যাপারে স্ব দেশে জনগণের কাছে প্রত্যেকটি সরকার আজকে প্রশ্নের সম্মুখীন হয়েছে। আজকে আমরা লক্ষ্য করে দেখছি বাংলাদেশও, আপনি জানেন যে বাংলাদেশ আমাদের একটি সব থেকে বেশি পৃথিবীর ঘন বসতিপূর্ণ দেশ, এবং এই অল্প জায়গার মধ্যে এত মানুষের আমাদের চলাফেরা, আমাদের অর্থনীতি, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সব কিছু মিলে আমরা একটি এটাকে উত্তরণ করে আমরা একটা মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছিলাম। এবং আপনি যে কথাটি বলেছেন যে যে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থায় আজকে প্রিভেন্টিভ মেজারগুলি নেওয়ার জন্য, যেহেতু এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো চিকিৎসা ব্যবস্থা এখন পর্যন্ত আমরা পাইনি, সে কারণে একটা প্রিভেনশন কিভাবে আমরা সেই প্রিভেন্টিভ মেজারগুলি আমরা, এবং সেখানে লকডাউনের কথা আসছে, সেখানে আপনার যোগাযোগ, মানুষকে ঘরে থাকার কথা বলা হচ্ছে, এবং মানুষকে একটা নির্দিষ্ট জায়গায় যাতে তাদেরকে আটকিয়ে রাখা যায়, এবং এই 14 দিনের মধ্যে যেটি ছড়িয়ে পড়ে একজনের কাছ থেকে আরেকজন সংক্রামক, সেখান থেকে আরেকজনকে রক্ষা করা যায়, সেই প্রচেষ্টা কিন্তু প্রথম থেকেই সরকার পরিকল্পিতভাবেই কিন্তু সেই ব্যবস্থাগুলি গ্রহণ করেছে। এবং আপনি জানেন যে এই আপনার মার্চ মাসের 8 তারিখ থেকে প্রথম আমাদের কোভিড এখানে আমাদের প্রথম আক্রান্ত রোগীকে আমরা পাই, এবং তারপরে পরেই আপনারা দেখেছেন যে বর্তমান সরকার এইবার আমাদের জাতীয় জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের জন্য একটা বিরাট ধরনের পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম।
সেটি সমস্ত প্রোগ্রামগুলো স্থগিত করা হয়েছে। এবং গত 24 তারিখ থেকে যোগাযোগ ব্যবস্থা, গণযোগাযোগ ব্যবস্থা সেটা স্থগিত করা হয়েছে, বন্ধ করা হয়েছে। এবং সেখানে রেলও গণযোগাযোগ ব্যবস্থার অংশ হিসাবে আমরা সম্পূর্ণ রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করেছিলাম। কেবলমাত্র জরুরি পরিবহন এটি আমরা চালু রেখেছিলাম। এবং কিছুদিন পূর্বে আপনারা জানেন 31শে মের পরে জুন আমরা আমাদের রেল সীমিত আকারে আমরা চালু করেছি সরকারের নির্দেশনা অনুযায়ী। এবং এখন পর্যন্ত যে ব্যবস্থাপনাগুলো আমরা নিয়েছি রেলে বিশেষ করে, তাতে আপনারা দেখেছেন 50% আমরা টিকিট বিক্রি করছি এবং অনলাইনে করছি, যাতে স্টেশনে ভিড় না হয়। এবং এটা একমাত্র রেল যেখানে পত্র পত্রিকা, আপনাদের টেলিভিশন, সবখানেই আমরা রেলের যে ব্যবস্থাপনা সেটার ব্যাপারে সবাই সন্তোষ প্রকাশ করেছে যে আমরা এটা পরিপূর্ণভাবে মানার জন্য আমরা যথাসাধ্য আমরা রেল, আমাদের সকল কর্মকর্তা কর্মচারী এবং রেল পরিচালনার সঙ্গে যারা মাঠ পর্যায়ে যারা জড়িত প্রত্যেকেই তারা চেষ্টা করেছে। এবং সেখানে আমরা অনেকটা এই স্বাস্থ্যবিধি এবং যে নির্দেশনা ছিল সেটা মেনেই আমরা রেল কিন্তু পরিচালনা করেছি। এবং এটার রেলের ব্যাপারে কিন্তু খুব বেশি অভিযোগ আপনার কোথাও থেকে পাওয়া যায়। এবং আমরা আশা করছি যে আমরা রেল যোগাযোগ ব্যবস্থার বর্তমান যে অবস্থা সেটি আমরা ধরে রাখতে পারবো। বাট এটা কি জরুরি মনে হচ্ছে, মানে যেখানে সংক্রমণটা বাড়ছে সেখানে এই রেলপথ, নৌপথ বা সড়ক পথে এই চলাচলটা করতে দেয়া, যেহেতু সরকারি সিদ্ধান্ত, আপনার একক সিদ্ধান্ত নয়, কিন্তু এটা জরুরি কি না? কেননা সংক্রমণটা তো বাড়ছে এবং সামনে ঈদ, সেখানটা তো কি পরিকল্পনা সেটা একটু শুনতে চাইছিলাম আমি, ছোট্ট করে যদি বলেন, তারপরে আমি আবার পরে আপনার কাছে আসবো। হ্যাঁ, না আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে আপনি তো দীর্ঘদিন মানুষকে ধরে রাখতে পারবেন না, কারণ আপনারা মানুষের জীবনের সঙ্গে জীবিকার একটি প্রশ্ন জড়িত। কাজে মানুষের যে যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থা যদি আমরা চালু না রাখি তাহলে আমাদের অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটাও কিন্তু স্থবির হয়ে যাবে। কিন্তু মিস্টার মিনিস্টার, আপনি জানেন যে যেসব দেশ লকডাউনকে শিথিল করে দিয়েছে সেই সব দেশে আবার সংক্রমণ হু হু করে বাড়ছে, এবং তার মধ্যে বাংলাদেশও একটি। না, বাংলাদেশে হু হু করে বাড়ার কথা যেটা আমরা বলছি এইটা বলা যাবে না, কারণ আমরা একটা পর্যায়ে কিন্তু আমরা এখন পর্যন্ত একটা স্থিতিশীল অবস্থা কিন্তু ধরে আমরা লক্ষ্য করছি যে আমাদের এই 4000-এর মধ্যেই আমাদের কিন্তু আপনার টেস্ট তো বাড়ছে না, সো আপনার তো, আপনি কিভাবে বুঝবেন যে এটা সংক্রমণ বেশি হচ্ছে না কম হচ্ছে? টেস্ট তো ঢাকার থেকে আমরা যদিও এটা আমরা অনুমান করতে পারি না, কিন্তু আমি যেহেতু জেলাগুলোর প্রতি যদি আমি লক্ষ্য করি, বিশেষ করে আমরা পঞ্চগড়, এখন পর্যন্ত 133 জন মাত্র আক্রান্ত হয়েছে, তার ভিতর প্রায় 90 জনের মতো সুস্থ হয়েছে, 3 জন মারা গেছে। এবং আমরা এই হারটা কিন্তু আমরা বলি না, আমাদের সুস্থতার যে হার, এই হারটা আমরা কম বলছি, আমরা মৃত্যুর হারের কথা বলছি। আমি আপনার কাছে আবার আসবো, জাস্ট ছোট্ট করে যদি আপনি বলেন যে ঈদুল আজহাকে কেন্দ্র করে আপনার কি পরিকল্পনা নিয়েছেন? ঈদুল আজহাকে তো আপনার গত বছর আপনারা জানেন যে ঈদুল ফিতরের সময় আপনারা দেখেছেন যে গণপরিবহন কিন্তু বন্ধ ছিল, এবং যদিও ব্যক্তিগত গাড়ি শেষ মুহূর্তে কিছু কিছু চলার সুযোগ পেয়েছে বা গিয়েছিল, কিন্তু গণপরিবহন কিন্তু বন্ধ ছিল। আমার বিশ্বাস যদি সরকার হয়তো এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে, যেহেতু সময় আছে আমরা জানি না এখন পর্যন্ত, যদি এই সংক্রমণের হার যদি আরো বৃদ্ধি পায় তাহলে হয়তো এরকম হতে পারে যে ঈদের হয়তো কিছুদিন পূর্বেই হয়তো সেটা আবার গণপরিবহন বন্ধ হতে পারে ঈদ পর্যন্ত, যাতে মানুষ এই ঢাকার বাইরে কিংবা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে চলাচলের সুযোগটা না পায়, সেই ধরনের সিদ্ধান্ত হতে পারে। এখন পর্যন্ত জানি না, তবে আমার ধারণা যে এরকম হতে পারে যদি সংক্রমণ এই ধারাটা যদি আপনার বৃদ্ধির যদি এইটা অব্যাহত থাকে। ধন্যবাদ, আমি আসবো আপনার কাছে। ব্যারিস্টার আন্দালিব রহমান, আপনি শুনছিলেন মন্ত্রীর কথা, এবং আপনার কাছ থেকে শুনতে চাই একজন রাজনীতিক হিসেবে যে কোভিড-19 এই প্যান্ডেমিককে বাংলাদেশ যেভাবে অ্যাড্রেস করছে বা ডিল করছে সেটা ঠিকঠাক আছে কিনা, কতটা যথাযথ, কি করণীয়? ঠিক ব্লেম গেমের সময় নয়, এখন রাজনীতি করবারও খুব একটা সময় নয়, কিন্তু পরিস্থিতির ভুল ত্রুটি, যেটি মন্ত্রী যথার্থই বলেছেন যে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে আসলে তাদেরও সুবিধা হয় কাজ করতে। সব মিলিয়ে আপনি কি দেখছেন, কি হচ্ছে, কেমন হচ্ছে? না, রাজনীতি বা ব্লেম গেমের সময় না, রাজনীতি তো জিল্লুর ভাই অনেকদিনই বন্ধ হয়ে গেছে। এই দেশে তো রাজনীতি গত 2, 2.5, 3 বছর যাবত আমরা রাজনীতি দেখি না।
তো রাজনীতি না দেখার কারণেও যেই সমস্যাগুলি আসছে আপনারা সেটা না আপনি করলে দেখবেন যে দেখবেন এই কিভাবে? ক্রাইসিস রাজনীতিটা করতে হবে, না করলে দেখা যাবে কি? আমরা 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 শুধু করছি না, আওয়ামী লীগ নিজেও করছে না, দেশ তো আচ্ছা। চালায় এখন ব্যুরোক্রেটরা। আওয়ামী লীগকে আমি জিজ্ঞেস করতে চাই, মাননীয় মন্ত্রী সাহেব এখানে বসা, যে সবকিছু ডিসি সাহেবরা চালায়, মন্ত্রী মিনিস্টার আর এমপিদের সম্পৃক্ততা এখানে কতখানি? আমরা তো এরকমও চিঠি দেখেছি যে আহ, এই 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 অনেক কিছু বিতরণ ডিসিরা করবে, যেখানে এমপি সাহেবদের থাকলেও কিছু না থাকলেও কিছু না। আমরা সব ইম্পর্টেন্ট ডিসিশন গুলি অনেকটা ব্যুরোক্রেটিক। আচ্ছা, ওই আর্গুমেন্ট আমি পরে আসি। আমি মন্ত্রী সাহেবের কথা পিক আপ করে আসলে আমি বলবো না যে এটা রাইট এটা রং। আমি জেনুইনলি বলছি, এর মধ্যে অফকোর্স জবাব আপনার চলে আসবে। আমাদের মন্ত্রী সাহেব যেটা বললেন যে সারা বিশ্বে এই প্রবলেম ফেস করছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। প্রশ্নটা হলো যে আমাদের ডিউ ডিলিজেন্সটা কোথায়? মার্চ মাসের 8 তারিখে প্রথম যখন এই কেস আসছে, আমরা কিন্তু মার্চ মাসের 21 তারিখে ইলেকশন করেছি। তার মানে উই ডিডন্ট টেক ইট সিরিয়াসলি। এখানে সরকারের তরফ থেকে অনেক বড় বড় ডক্টররাও বলেছেন যে এটা জ্বর সর্দি কাশি, এটা তেমন কোনো একটা প্রবলেম হবে না। অনেকে আবার আমি আরটিভিতে দেখেছিলাম গোল টেবিলে বলেছে যে এটা আসবেই না বাংলাদেশে। তো আমরা 21 তারিখ নির্বাচন করেছি, আমরা ব্যস্ত ছিলাম মোদী সাহেব বাংলাদেশে আসবেন কি আসবেন না। তারপর আমাদের তরফ থেকে যে ডিউ ডিলিজেন্সটা আমরা কতখানি করতে পেরেছি, আমাদের প্রশ্ন এটা। আজকে আমেরিকা মুখ থুবড়ে পড়ে, আমেরিকায় 3 কোটি টেস্টিং হয়, আমাদের এখানে বাড়ছে কি বাড়ছে না সেটা আমরা বলতে পারি না। আমাদের এখানে প্রতিদিন 16, 17, 18,000 টেস্টিং হয়, তার মধ্যে সংক্রমণের হার 4,000। আমি 4,000 মানুষ এফেক্টেড হয়, 3,500 থেকে 4,000। তো কোনো মতেই আমরা এটাকে ছোট করে দেখতে পারি না যে আমাদের এখানের অবস্থাটা আন্ডার কন্ট্রোল আছে, বরং বেড়ে যাচ্ছে। এখন প্রবলেম ইজ যে গভর্নমেন্ট, ইভেন কি আমরা বাজেটও দেখেছি, দ্যাট গভর্নমেন্ট ডেভেলপমেন্ট দ্বারা আটক। এখন এটাকে আমি এখন আর ডেভেলপমেন্ট বলি না, আমি বলি ইনফ্রাস্ট্রাকচার বা লিপস্টিক ডেভেলপমেন্ট, বিকজ আসল ডেভেলপমেন্ট হলো হিউম্যান ডেভেলপমেন্ট। দ্যাট ইজ জিল্লুর ভাই, আপনার শিক্ষা, আপনার স্বাস্থ্য। আপনার স্বাস্থ্যই যদি না থাকে, তাহলে আপনি আমার বাড়িতে যদি ছোঁয়াচে ক্যান্সার থাকে আর আমি যদি বাড়ির রং করে বেড়াই, সেটা কিন্তু অ্যাকচুয়ালি লাভ না। আজকে এই কোভিড আমাদের চোখ খুলে দিয়েছে যে ক্রাইসিস হ্যান্ডেল করতে আমরা কত আমরা কত অসহায়। বাংলাদেশে আমরা যারা আছি, আমরা যে কত হাসপাতাল থেকে আরম্ভ করে ক্রাইসিস ম্যানেজমেন্টে আমরা কতখানি ভেঙে পড়েছি। মন্ত্রী সাহেবের কথা ধরে বলছি যে আজকে আমি দেখলাম মালয়েশিয়া অনেকখানি রিকভার করে গেছে, 7 লক্ষ তাদের টেস্টিং হয়েছে, আমাদেরও 7-8 লাখ টেস্টিং হয়েছে। থাইল্যান্ড রিকভার করে গিয়েছে। ভিয়েতনাম তো ম্যাজিশিয়ানের মতো, ভিয়েতনাম যেটা করেছে প্রথম থেকে যেভাবে ট্রেসিং করে তারা বন্ধ করে দিয়েছে। তো আমাদের আশেপাশের দেশগুলি যেখানে কোভিড থেকে বের হয়ে আসছে, আমরা সেখানে কোভিডে ঢুকে যাচ্ছি। এখানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, পৃথিবীতে যদি আমরা এরকম কোভিডে থাকি তাহলে কিন্তু উন্নয়ন হবে না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে জীবিকার ইম্পর্টেন্ট আছে, বাট নট এট দ্য কস্ট অফ লাইফ। এই বাজেটও আপনি দেখবেন যে এই পরিমাণ টাকা খরচ করা হয়েছে, সেই পরিমাণ টাকা আমরা আশা করেছিলাম যে স্বাস্থ্য খাতে এর চেয়ে অনেক বেশি দিবে এবং কনস্ট্রাকটিভ কোনো কিছু হবে। বাট জিল্লুর ভাই সত্যি কথা বলতে নাই, যেটা আমি বললাম যে প্রথম থেকে যদি আমরা এটাকে ঠেকাতে পারতাম। আর না, কিন্তু স্বাস্থ্য খাতে বরাদ্দ দিয়ে কি হবে? অর্থমন্ত্রী নিজেও বলেছেন যে বরাদ্দ তো তারা খরচ করতে পারে না, আগেও পারেনি, তো তারপরে এবার বাড়ানো হয়েছে। বলছি, আমি আপনাকে সেটাই বলার চেষ্টা করছি যে সরকারের তরফ থেকে 10 কোটি টাকা দিলে মানুষের হাতে পৌঁছাতে পৌঁছাতে 1 কোটি টাকা হয়ে যায়। সো আপনি কোনোভাবেও এই সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড টু সাচ অ্যান এক্সটেন্ট, এমন ভাবে করাপশনটা নিচ পর্যন্ত চলে গিয়েছে যে সরকারের সদিচ্ছা থাকলেও সরকার অনেক কিছু করতে পারবে না। আর আসলে সরকার পারবে না। আর সরকার, আপনি দেখেন না লকডাউনের কথা যেটা মন্ত্রী সাহেব বললেন, আমরা কি ট্রু সেন্সে লকডাউন করতে পেরেছি? আমরা করিনি। আপনি যেভাবে বলেন, আমরা যদি প্রথমে একটা মাসও লকডাউন করতে পারতাম, আজকে আমাদের অবস্থা অনেক ভালো হতো। আপনি ঈদের সময় দেখেন হাতির ঝিলে মানুষ ঘুরছে, কেন আপনি বন্ধ করে দিতে পারছেন না? আপনি কারফিউ দিবেন না, আছে আপনার পলিটিক্যাল প্রবলেম আছে, আপনার টেকনিক্যাল প্রবলেম আছে, কিন্তু আপনি কারফিউর মতো আপনি আপনার স্ট্রিক্টনেসটা দেখান। কিন্তু আপনি প্রথমেই দেখেন গার্মেন্টস এর জন্য খুলে দিল, ঈদের ছুটির জন্য মানুষ চলে গেল, আবার মানুষ ফেরত আসলো। এই কয়েকদিন ধরে খালি শুনি গ্রিন জোন, অরেঞ্জ জোন, রেড জোন। জিল্লুর ভাই, আমি তো শুধু দেখি লোকজন, আমি তো কোনো জোন দেখি না। তো গভর্নমেন্ট শুধুমাত্র আইডিয়া করছে, গভর্নমেন্ট করবে। আপনি আমাদের মাননীয় মন্ত্রী সাহেব দেখেন না, আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাহেবের অবস্থা দেখেন না, পেপারে আসছেন, উনি অফিস জানি কি জান না, উনার এত ইমেজ ক্রাইসিস হয়ে গেছে। এভরিওয়ান, ইভেন কি আওয়ামী লীগের এমপিরা ওনার বিরুদ্ধে কথা বলছেন। উনি বলেন ফার্মাসিস্ট নাকি ফার্মাসিতে কাজ করে।
উনি পিপিই কি বলতে পারেন না, উনি একটা দেখলাম ৭১ টিভিতে লাইভ টক শোতে উনি টিভি বন্ধ করে দিচ্ছেন। ইফ ইউ ক্যানট ডু ইউর জব, জাস্ট লিভ। আপনি ছেড়ে দেন। বাংলাদেশে আরো ভালো ভালো লোকজন আছে যারা এই কাজ করতে পারবে। বাংলাদেশের ইতিহাসে কি পৃথিবীর ইতিহাসে এই ধরনের সিচুয়েশন আগে কোনোদিন আসেনি, আমরা যেটা ফেস করছি। এই ইকোনমি নিয়ে আমরা কি করব? আমাদের এই ইকোনমি নিয়ে লাভ কি হবে? আমি যদি বেঁচেই না থাকি তাহলে আমি পদ্মা সেতুতে যে কি করব? আমি যদি বেঁচেই না থাকি আমি মেট্রো রেলে যে কি করব? আমার মনে হয় গভর্নমেন্ট এখনো অনেক বেশি ইকোনমি করছেন, আর গভর্নমেন্ট হাল ছেড়ে দিয়েছেন। হয়তো বলে দিয়েছেন 18,000 20,000 টেস্ট করবা, 4,000 আসবে, 35-40 জন মারা যাবে, বাস এইটাই থাকবে। আপনি চিন্তা করেন 1.5 কোটি টেলিফোন কল রিসিভ করেছেন, এর মধ্যে আপনি টেস্ট করছেন 7 লক্ষ না 8 লক্ষ। আপনি কিভাবে বলবেন যে আপনার এফেক্টেড কত? আবার নন সিমটম যেগুলি কোনো উপসর্গ নেই, করোনা উপসর্গ ছাড়া মানুষ কত মারা যাচ্ছে। আর আপনি তো দেখলেন যে এই ধরনের সিচুয়েশনে ন্যাশনাল ক্রাইসিস কাউন্সিল ডাকা উচিত পলিটিক্যালি, বাট আপনি ডাকেন নাই। আপনার সরকার জি কাউকে ইনক্লুড করে নাই, ইভেন কি এমপি মন্ত্রীদেরকেও আপনারা ইনক্লুড করে নাই। তো এই ক্ষেত্রে এখন আমরা হাত ধরে বসে আছি, সামনে কি হবে সেটা দেখার জন্য। জি মিস্টার মিনিস্টার। এটা আপনার আমাদের বিরোধী দলের বন্ধু যেটা বলেছেন, বেশ অভিজ্ঞ, পার্লামেন্টেও ভালো উনি বক্তৃতা করেন, ভালো কথা বলেন, সবই ঠিক আছে। কিন্তু একটা জিনিস আপনাকে উদাহরণ আমরা যেটা দিলাম, আমরা ভিয়েতনামের উদাহরণ দিলাম, আমরা উদাহরণ যেটা দিলাম, আমরা মালয়েশিয়ার উদাহরণ দিলাম, আমরা কিন্তু ইউরোপের উদাহরণ এবার দিতে পারছি না, আমরা আমেরিকার উদাহরণ এবার দিতে পারছি না। আমরা যেগুলো উন্নত দেশ, যেগুলো যারা স্বাস্থ্য ব্যবস্থা, যারা নিজেদের অনেক বেশি নিরাপদ মনে করে, সেই দেশগুলোর কথা কিন্তু এবার আমরা বলতে পারছি না। এটার একটি মাত্র কারণ, সেটা হলো যে এই যে করোনা ভাইরাসের যে এই যে মহামারী, এটিতে প্রত্যেকটি দেশ তাদের কারো এই ধরনের কোনো অভিজ্ঞতার প্রশ্নই আসে না, এবং তারা তাদের দেশের নাগরিকদের কেউই সুরক্ষা দিতে পারে না। যে কারণে বাংলাদেশ তো আমরা সবসময় একটা বিতর্কের মধ্যে কিংবা আমরা প্রশ্নের মধ্যেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের এই যে প্রশ্নগুলি উনি তুলেছেন, সেই প্রশ্নগুলোর মধ্য দিয়ে কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে। এবং যে কথাটি বলছেন যে আপনার এই অর্থনীতি কি করব, তো অর্থনীতি যদি আমার না হয়, আপনি তাহলে আপনি এই মানুষকে আপনি বাঁচাবেন কি করে? আপনি যদি আজকে এই গত 1-1.5 মাসের মধ্যে যদি আপনার যদি 2-4-5 লক্ষ লোক যদি না খেয়ে মারা যেত, তাহলে এটির দায় দায়িত্ব কি সরকারের ঘাড়ে আসতো না? অবশ্যই আসতো। কাজেই একদিকে যেমন কারণ আমাদের দেশের প্রধান যেটা সমস্যা, সেটা হলো আমাদের খাদ্য অভাব। আমরা মানুষদেরকে যদি ঘরে আটকিয়ে রাখি, তবে একটা জিনিস যেটা তো সত্য, যে এইটা আমরা যা কিছু এখন করছি সব কিছুই কিন্তু আমরা এক্সপেরিমেন্টাল করছি, প্রত্যেকটাই এক্সপেরিমেন্টাল। যে আমরা যখন গার্মেন্টস খুলে দিলাম, কিন্তু আজকে লক্ষ্য করে যখন গার্মেন্টস প্রায় 2-3 মাস থেকে চলছে, গার্মেন্টসে কিন্তু খুব বেশি সংক্রমণ আমরা লক্ষ্য করছি না। আমরা কিন্তু গ্রামে গঞ্জে সাধারণ যে সমস্ত খেটে খাওয়া মানুষ, বস্তির মানুষ, সেখানে কিন্তু তাদের সংক্রমণের হার কিন্তু অনেক তুলনামূলকভাবে কম। উনি সংক্রমণের কথা বলেছেন, কিন্তু মৃত্যুর হার আজকে অন্যান্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশ আজকে সেই তুলনায় অনেক কম। আজকে মৃত্যুর হার আপনি যদি আনুপাতিক হারে দেখেন 1.3 নিচে আপনার আমাদের মৃত্যুর হার। তো এই বিষয়বস্তুগুলো সরকারের সাফল্যের আমরা গুণগান না গাই, কিন্তু সরকারকে ঢালাভাবে অভিযুক্ত করার মতো আমার মনে হয় পরিবেশ এখনো বাংলাদেশে তৈরি হয়নি। কিন্তু বিরোধী দলের যে কোনো বন্ধুই আমি দেখেছি, যখনই তারা মানুষের কাছে দাঁড়ান, টেলিভিশনের সামনে আসেন, পত্রপত্রিকা বক্তব্য দেন, সবখানেই সরকারের ব্যর্থতা ছাড়া কোনো সফলতা তারা দেখতে পান না। এখানে আজকে আমি একটু কথা বলি, আপনি দেখেন এই যে আমাদের ঝড় হলো, সে ঝড়কে আমরা সেখানে অনেকখানি আমরা মোকাবেলা করতে পেরেছি। ঝড় তো আসবেই, কিন্তু ঝড়কে কিভাবে আপনি পরবর্তীকালে কিভাবে সেই ম্যানেজমেন্ট করতেছেন, আজকে ভারতে একই অবস্থা হয়েছে। তো কাজেই এই বিষয়গুলো আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার যে একটা দূরদর্শী নেতৃত্ব, সেই নেতৃত্বর কারণেই কিন্তু আজকে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত আস্থাশীল,
এবং যেটি কথা আজকে বলছেন যে আজকে আমলাদের উপর নির্ভরশীল হয়েছে, আওয়ামী লীগ সরকার আমলাদের উপর কখনোই নির্ভরশীল ছিল না, এখনো নাই। কারণ একটি সরকারের যে কোনো একটি সিদ্ধান্ত সেটা আমলারাই বাস্তবায়ন করে, এটি তো স্বাভাবিক। আমাদের প্রশাসনের কাজটা কি? আমরা আজকে মন্ত্রণালয়তে আছি, যে মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলো সরকারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী, আমাদের রেল যারা পরিচালনা করে তারা যে বাস্তবায়ন করবে। এখানে তো রাজনৈতিক দলের কর্মকর্তা কর্মচারী কিংবা রাজনৈতিক দলের আমাদের এই দলের সমর্থক তাদের তো এখানে খুব বড় দলের ভূমিকা নেই। তাদের ভূমিকাগুলো যেটা আছে সেটা হলো প্রশাসনকে সহযোগিতা করা, মানুষকে ঐক্যবদ্ধ রাখা, মানুষকে সচেতন করা। এই কাজগুলি আজকে আমাদের মাঠ পর্যায়ে একটা রাজনৈতিক দল হিসাবে যে গণভিত্তির উপর দাঁড়িয়ে আছে এই সরকার, সেটির আজকে প্রমাণ মেলে যখন সরকার যে নির্দেশনাগুলো দিচ্ছেন। শুধু প্রশাসনের ডিসি এবং ইওনো এই দুটা ব্যক্তিকেই শুধু আছেন, এখানে জনপ্রতিনিধি যারা আছেন যে পর্যায়ে হোক, ইউনিয়ন পর্যায়ে হোক, ওয়ার্ড পর্যায়ে হোক, আপনার জেলা পরিষদ, আপনার আমাদের মেয়র যারা আছেন সিটি কর্পোরেশনে বলুন কিংবা পৌরসভা বলুন, প্রত্যেকটা পর্যায়ে তারা স্ব অবস্থান থেকে কাজ করছেন। দলের আমাদের নেতা কর্মীরা এই দুর্যোগ মুহূর্তে প্রত্যেকটা আপনার নির্দেশনা, এই যে ধান কাটা থেকে শুরু করে আপনার যে কোনো জায়গায় যে মানুষকে সহযোগিতা করা, সাহস যোগানো, সেই কাজটি আজকে আমাদের সরকারের যে কর্মসূচি এবং যে নির্দেশনাগুলো সেগুলো পালনের জন্য আজকে তারা কাজ করছেন। আমি আহ্বান জানাবো বিশেষ করে বিরোধী দলকে যে এটা এই সময় ঠিকই যে রাজনীতি করার কোনো সময় নয়, এখন মানুষ বাঁচানোর সময়। আমরা ঐক্যবদ্ধভাবে যাতে সমালোচনা করলে সমালোচনা করা যাবে, কিন্তু এই ক্রাইসিসে আমরা কোন দল কি দায়িত্বটুকু কিভাবে পালন করলাম সেটি কিন্তু মানুষ লক্ষ্য করছেন। আমরা রাজনীতি করি মানুষের জন্য। আমরা অবশ্যই একটা রাজনৈতিক দল হিসেবে যদি কোনো দল বা সরকার যদি কোনো যে ভুলগুলো করবে সেগুলো অবশ্যই আমরা তুলে ধরবো, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের দায়িত্বগুলো পালন করতে হবে। এখানে ব্যারিস্টার আন্দালিব যেটি বলছিলেন যে এই ধরনের সংকট মোকাবেলার জন্য যে ধরনের জাতীয় ঐক্য দরকার এবং তার জন্য বিরোধী অন্যান্য রাজনৈতিক দল বা শক্তিগুলোকে তাদেরকে ডেকে যে একটা আলোচনা করা বা পরামর্শ করা, সরকার সেটি না করে সরকার এক ধরনের একটাচরণ নীতিতে চলছে। তো সেই বিষয়ে আপনি কি বলবেন? আর দ্বিতীয়ত আরেকটি প্রশ্ন উনি তুলেছেন, অনেকেই তুলছেন এবং অন্ধকারের মধ্যে আছে, আপনার হয়তো একজন ক্যাবিনেট মিনিস্টার হিসেবে জানবার থাকার কথা, এই যে জোনিং যেটা হচ্ছে, বলা হচ্ছে কতদিন ধরে তালিকা বেরোচ্ছে কিন্তু কোনো কার্যকর কিছু এখনো দেখা যাচ্ছে না, সে সম্পর্কে কিছু জানা আছে কিনা? না, আমি এইটুকু বলবো যে এগুলো কিন্তু যেগুলো আমরা জোনিং বলেন বা রেড জোন বলেন, ইয়েলো জোন বলেন, গ্রিন জোন বলেন, এগুলো কিন্তু যা কিছু সবকিছুই কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনোটা নিশ্চিত আমরা এইগুলো আমরা সবগুলোই পরীক্ষামূলক হচ্ছে যে এটা করলে এটা রেজাল্টটা কি দাঁড়ায়। সেইখানে আমি মনে করি যে আজকে পূর্ব রাজাবাজারে যেটা হচ্ছে এইটি কিন্তু ঢাকা শহরের জন্য আমরা মনে করছি যে এখান থেকে আমরা একটা আইডিয়া নিতে চাই যে এর ফলাফলটা কি দাঁড়াচ্ছে। অন্যান্য এলাকাগুলোকে যদি রেড জোন, ইয়েলো জোন কিংবা গ্রিন জোন হিসেবে ভাগ করে যদি আমরা এই সুরক্ষা দেওয়ার, একদিকে আমাদের যেমন স্বাভাবিক রাষ্ট্র ব্যবস্থার যে সাধারণ মানুষের ভোগান্তি কম দূর করে আমরা এই কোভিড মোকাবেলার জন্য মানুষকে সুরক্ষার জন্য কতটুকু আমরা এইটা কার্যকর হচ্ছে সেটি কিন্তু মূলত দেখার বিষয়। সেই কারণে আমি মনে করছি যে এই যা কিছু আমরা করছি প্রত্যেকটাই কিন্তু পরীক্ষামূলক। বাট সময়টাও তো খুব গুরুত্বপূর্ণ, সময়টাও খুব গুরুত্বপূর্ণ যে কত সময় আমি পরীক্ষা করতে ব্যয় করব। জি, আমি ব্যয়ের কথা বলছি না, এটা ফলাফল কি দাঁড়াচ্ছে। হ্যাঁ, সেটি। আর আপনি ওই বিষয়ে কিছু বলবেন? ওই যে যেটি ব্যারিস্টার আন্দালিব বলছিলেন যে অভিযোগ আকারে বলছিলেন যে কোন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার কোনো আলোচনা করছে না বা করতে চায় না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে না কেন? রাজনৈতিক আমরা এটা তো গোপনে কোনো কিছু হচ্ছে না, সবকিছুই তো প্রকাশ্যে হচ্ছে। এবং যে আহ্বান মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছে সবার কাছে আহ্বান জানিয়েছেন যে ত্রাণ যখন গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমন নির্বিশেষে সুশীল সমাজ থেকে শুরু করে প্রত্যেকের কাছে আহ্বান জানিয়েছেন। একটা সরকার কিভাবে আহ্বান জানাবে এটা কি পদ্ধতিটা দাবি, এর বাইরে তো আমি কিছু বুঝলাম না। কারণ আমি আসি আপনার কাছে।
সরকার প্রধান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা দল এবং সুশীল সমাজ থেকে শুরু করে যাদের সামর্থ্যবান মানুষ, গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরাঞ্চল, প্রত্যেকের কাছে আহ্বান জানিয়েছে যে আপনারা আপনাদের প্রতিবেশী, আপনাদের গ্রাম, আপনাদের সাধারণ মানুষ এদের পাশে আপনারা ধন্যবাদ। যার যেটুকু সামর্থ্য আছে। ধন্যবাদ। ব্যারিস্টার আন্দালিব রহমান। আসলে মন্ত্রী সাহেব তো পলিটিক্যাল বক্তব্য দিয়ে দিল। উনি এক জায়গায় বলল যে গণভিত্তির উপরে দাঁড়িয়ে আছে সরকার। যাক, আসলে টেলিভিশন একটা ওয়ান্ডারফুল মিডিয়াম। মন্ত্রী সাহেব ভালো কথা বললে, সঠিক কথা বললে জনগণ সাপোর্ট করবে, আমি ভালো কথা বললে আমার কথায় সায় দিবে। আমি প্রত্যেক কথার জবাব আর দিব না যে কতখানি গণভিত্তির উপরে এই সরকার দাঁড়ানো। আমি মন্ত্রী সাহেবের কিছু কিছু কথা ব্যাপারে আমি বলতে চাই। প্রথমে উনি বলেছিলেন যে আমি 3টা দেশের কথা বলেছি, কিন্তু আমি ইউরোপের দেশের কথা বলিনি। আমি ইউরোপের দেশের কথা এই জন্য বলিনি বিকজ ইউরোপের সাথে আমি বাংলাদেশের তুলনাই করতে চাই না, কোনোভাবেই না। কারণ ইটালি, স্পেনে 50 লক্ষ করে টেস্টিং করেছে তারা, এবং তাদের যেই সময় এই জিনিসটা এসেছে, আমেরিকাতে যেই সময় জিনিসটা এসেছে, যেখানে আমেরিকাতে 3 কোটি টেস্টিং করেছে, পুরো ইউরোপ যত করেছে ততখানি করেছে। আপনি 18,000 করতেই আপনার পিপি নাই, আপনার মানুষ মারা যাচ্ছে, আপনার হাসপাতাল নাই, আপনার এইটা ঠিক নাই, ভেন্টিলেটর মেশিন মাত্র 1200। প্রশ্নটা হলো আপনি তো একটা ওয়ার্নিং টাইম পেয়েছিলেন। পৃথিবীতে এটা যখন জানুয়ারি মাসে আসে, আপনার এখানে মার্চ মাসের 8 তারিখ আসছে। তাদের প্রিপারেশন আর আপনার প্রিপারেশন এক না। আপনি কি কি করেছেন আমাদের এটা বড় কথা। আমি ওইসব দেশগুলির সাথে তুলনা করেছি, সেই সব দেশ আর আমরা একসাথেই প্রবলেমটা ফেস করেছি। আপনি যখন স্পেন, ইটালি, ইউকে, আমেরিকার কথা বলেন, তাদের ওইখানে এই মহামারী জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে। তো বাই দ্য টাইম এটা বাংলাদেশে এসেছে, আপনি জানেন আপনার পিপি পড়তে হবে, আপনি জানেন আপনার মাস্ক পড়তে হবে, আপনি জানেন আপনার দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। ওনারা কিছুই জানতো না। আর ওনারা এটাকে যেভাবে হ্যান্ডেল করেছে, আমরা সেভাবে এটাকে হ্যান্ডেল তো প্রশ্নই উঠে না। নিউ ইয়র্কে কত হাজার ভেন্টিলেটর মেশিন এখনো পড়ে আছে। ওদের কথা চললো যে আমরা খুলে দিলাম, এফেক্টেড হলে উইল গিভ আওয়ার বেস্ট। আর আমরা এখানে বলছি বাসায় থাকো, বিকজ আমরা জানি বাসায় যদি না থাকো আমরা হাসপাতালে গেলে কতখানি চিকিৎসা তো আমরা করবো না। ভাই যেটা বলছেন মন্ত্রী সাহেব, হ্যাঁ এটা সত্যি কথা যে মৃত্যুর হার বাংলাদেশে কম, কোনোভাবে অস্বীকার করার কোনো ওয়ে নাই। কিন্তু এফেক্টেড যে কম, আপনি বুঝবেন কিভাবে? আপনার কোনো ওয়ে নাই, বিকজ যেই সিমটম ছাড়া যেই কোভিডটা বাংলাদেশে আছে সেটা আপনি সংসদেই দেখেন না। আমি তো মনে করি সংসদ রেড জোন করে বন্ধ করে দেওয়া উচিত। কর্মকর্তা আপনার 90 জন না 100 জন আপনার এফেক্টেড, এমপিরা কোভিড নিয়ে যাচ্ছে সংসদে, এমপি মন্ত্রী কতজন এফেক্টেড হয়ে গেছে। তাহলে আপনি আমাকে বলেন যে আপনার যেদিন সংসদ স্টার্ট হবে অলরেডি আপনি কোনো সিমটম ছাড়া টেস্ট করেই আপনি দেখলেন 50 না 60 কর্মকর্তা এফেক্টেড। তাহলে যদি আপনি এটা না করতেন, সংসদ অধিবেশন না আপনি বের করতে পারতেন। আমার কথাটা মনে হয় কি যে এটা রাইট। আরেকটা কথা যেটা সুজন ভাই বললো যে কিভাবে করবে সরকার, বিভিন্ন জায়গায় বলছেন যে আমরা 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 আসেন, আপনারা সবাই আসেন। সুজন ভাই, ন্যাশনাল ক্যান্সার বা ন্যাশনাল ক্রাইসিস এভাবে হ্যান্ডেল হয় না। আমি আপনাকে বলে দিচ্ছি যে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন। এক, আপনি কি করতে পারতেন, আপনি সারা বাংলাদেশে আপনি ডিসিকেই রাখেন, অসুবিধা নাই, আমলাতান্ত্রিক ডিসিকেই রাখেন। ওই জবাবে আমি আসবো। আপনি যে বললেন যে পলিটিশিয়ানরা ইন্টিগ্রেটেড, যে ডিসিদেরকে দিয়ে আপনি ওখানকার অল পার্টি একটা কাউন্সিল করতেন। আপনি বিএনপি বলেন, ছোট ছোট রাজনৈতিক দল বলেন, সুশীল সমাজ বলে একটা কমিটি করে দিতেন। সেই ডিসি সেই কমিটিগুলির সাথে যদি কাজ করতো তাহলে আজকে আওয়ামী লীগের সুবিধা হতো। আজকে কেন আপনাদের কর্মীদের খাটের নিচে তেল পাওয়া যায়? আজকে কেন যখন মাননীয় প্রধানমন্ত্রী 3000 টাকা পাঠায় 500 টাকা আবার আরেকজনে রেখে দিতে হয়? বিকজ ওই যে গণভিত্তি বলেছিলেন না, ওই গণভিত্তির উপরে দাঁড়ানো সরকার, এই জন্য এই কমিটমেন্ট নাই। যদি গণভিত্তির উপরে থাকতো, যদি ভোট দ্বারা কোনো চেয়ারম্যান এমপি এরা নির্বাচিত হতো, তাহলে কখনোই মানুষের এই আমানত খেয়ানত করতো না। আরেকটা কথা ভাই, আপনি যেটা বললেন যেটা আপনি আমলাদের ব্যাপারটা আপনি বলছেন, আপনি আমাকে একটা মিটিং বলতে পারবেন যেখানে আপনার রেলিভেন্ট মন্ত্রী থেকে আরম্ভ করে সবাই মিলে ঠিক করেছে কোর কমিটি করে আমলা বাদে আপনি কাজ করবেন? আপনি কোথাও দেখবেন না। আপনি দেখবেন কিছু কিছু জায়গা আমি দেখেছি সরকারের তরফ থেকে না, কিন্তু আমলা বাদ দিয়ে কাজ করতে হবে কিনা ব্যারিস্টার আন্দালিব, মানে না না, আপনি শুনেন, আমি আপনাকে বলি, আমি ডোমিনেট কে করছে সেটা প্রশ্ন। শুনেন, না না শিজু ভাই, ইটস আ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট। না আমি বলছি তাদের তো এখানে একটা আমি বলি আপনাকে জিলু ভাই, এখানে একটা ইন্ডিভিজুয়াল মিনিস্টার রেসপন্সিবিলিটি আছে, কালেকটিভ মিনিস্টার রেসপন্সিবিলিটি। ওগুলি যদি ছুড়ে ফেলে দেন সেটা অন্য কথা।
যে আমি আমার সরকার সরকার মতো চালাবে, কিন্তু দের ইজ আ নর্ম এথিক্স, দেশ চালানোর একটা ওয়ে থাকে। আমলারা সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় থাকে না, তারা বাস্তবায়ন করবে, সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া থাকে, আর সরকার তারা বাস্তবায়নে থাকে। আর সরকার সবাইকে নিয়ে বসে। আপনি যদি ভোলার ডিসি কে দায়িত্ব দিয়ে দেন যে কোথায় কোথায় কাজ করবে, আর ডিসি সাহেব যদি তোফায়েল আহমেদ সাহেবের সাথে কথা না বলে, আমার সাথে কথা না বলে, ডিসি সাহেব জানে না যে কোন গরিব মানুষ কোথায় থাকে, কার কোনটা দরকার আছে। যেই ডিসি সেখানে 6 মাস পোস্টিং হয়েছে, হি ডাজন্ট হ্যাভ দ্যাট কানেকশন উইথ দ্য পিপল। এই জন্য পলিটিশিয়ানস আর লাইক দ্য ফ্লেশ অন দ্য ড্রাই বোনস। তো পলিটিশিয়ান আপনার লাগবেই। আপনি যদি সম্পূর্ণ সেক্রেটারিদের দায়িত্ব দিয়ে দেন যে সারা বাংলাদেশে কে কোথায় থাকবে, আই উইথ ডিউ রেসপেক্ট টু দ্য সেক্রেটারিজ, কিন্তু পলিটিশিয়ানদের যদি আপনি বাইরে বের করে দেন, তাহলে যেই লেকিউ না, যে গ্যাপটা দাঁড়াবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন আজকে পলিটিশিয়ানরা ফ্রাস্ট্রেটেড। আজকে শামীম ওসমানের মতো লোক বলতেছে আমি মন্ত্রীর ফোন করি, মন্ত্রী ফোন ধরবে না। মন্ত্রী কিভাবে ফোন ধরবে? মন্ত্রীর হাতে তো অনেক কিছু নাই। বিভিন্ন মিটিং এ মন্ত্রী বলছে যে আমি যে সভাপতি আমি নিজে জানি না, আমি বলতে পারি না এটা কি হচ্ছে। আমার কথা চলো, এটা তো কোনোভাবে হয়তো সুজন ভাই কোর কমিটিতে আছেন, তাই সুজন ভাই রিয়েলাইজ করছেন না, উনি হয়তো অনেক ডিসিশন জানে, কিন্তু বাংলাদেশের 300 এমপি, বাংলাদেশের ইম্পর্টেন্ট, আমি তো বললাম, আমি অনেক টিভিতে বলছি, আজকে বাংলাদেশে বড় বড় মন্ত্রীদের নাম কেউ জানে না। আপনি বড় বড় মন্ত্রী যারা এটার সাথে ইন্টার রিলেটেড, ত্রাণমন্ত্রী, খাদ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, অনেক বড় বড় মিনিস্টার্স আর আউট অফ দ্য সিন, আউট অফ কন্টেক্সট। আপনি মন্ত্রী বানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী, প্রথম আলোতে আসলে উনি অফিসে যান, হঠাৎ করে একদিন দেখলাম উনি অফিসে গেল। তো এখানে তো এই জিনিসগুলি আছে জেলু ভাই, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। আমি মনে করি এখনো সময় আছে গভর্নমেন্টের স্ট্রিক্ট লকডাউন এবং গভর্নমেন্টের এই অল পার্টি কাউন্সিল দেখে সবাইকে ডাকা, কথা শুনুক না শুনুক, গভর্নমেন্ট তো গভর্নমেন্টের মতোই চলবে, আমাদের কথা মতো তো চলবে না, বাট একটা আলাপের জায়গা থাকলে অন্তত পক্ষে আমরা কন্ট্রিবিউট করতে পারতাম। এখন আমাদের ওই মুখে মাস্ক লাগিয়ে রিলিফ দেওয়া ছাড়া কন্ট্রিবিউট করার কোনো সুযোগ নেই। জি মিস্টার মিনিস্টার, কিছু প্রশ্ন যেটি ব্যারিস্টার আন্দালিব তুললেন, যে একদম শুরুর দিকে বাংলাদেশের তো প্রস্তুতির সময় ছিল এবং সেখানে ওই যে স্বাস্থ্যমন্ত্রীর প্রসঙ্গ আসলো বা অন্যান্য কিছু প্রসঙ্গ তিনি আনলেন, যে তখন বলা হয়েছিল যে আমাদের সব রকম প্রস্তুতি আছে। কেউ কেউ এটাও বলছিলেন যে করোনা বাংলাদেশে আসবেই না, আবার একথাও কেউ কেউ বলেছেন যে করোনার চাইতে আমরা অনেক শক্তিশালী। এরকম নানা রকমের প্রশ্ন সমাজে অনেকেই তুলে থাকেন যে এই কথাগুলো বলা হয়েছে। সো আপনি কি বলবেন যে সেই প্রস্তুতিকালীন সময়টাকে আসলে কেন কাজে লাগানো গেল না? আমি বলছি না যে এখানে আপনার কোনো ব্যক্তিগতভাবে বা আপনার মন্ত্রণালয়ের কিছু করবার ছিল, কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা বিবেচনায় নিই যে সরকার এই কাজগুলো কেন করতে পারল না, বিশেষ করে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এটা দেখুন, এই করোনা ভাইরাস এমন ধরনের একটি অদৃশ্য শক্তি, যেটি কিন্তু শুধু বাংলাদেশ নয়, আমি যেটা আমাদের আন্দালিব পার্থ সাহেব বলেছেন যে আজকে উন্নত যে ইউরোপ বা আমেরিকা বা দেখেন ইটালির মতো দেশ, আপনার এর আগে আমরা দেখেছি যে কিভাবে এফেক্টেড হয়েছে। তারা ডিসেম্বর মাসে তারা এফেক্টেড হয়েছে, তাদের ওখানে প্রথম রোগী গেছে, তারা বলতেই পারে না। তারা আসে ফেব্রুয়ারি মার্চের দিকে এসে তারা এই যখন একটা তাদের ব্যাপক হারে তারা সংক্রমিত হয়েছে এবং যখন মৃত্যু সেখানে হওয়া শুরু হয়েছে, তারপরে তারা বুঝতে পেরেছে তাদের এখানে করোনা ভাইরাস যেভাবে আঘাত এনেছে। কাজেই ইউরোপের অন্যান্য দেশ কেন এত মৃত্যু কেন হলো, আমেরিকার মতো দেশ কেন হলো, তা যখন তারা বুঝতে পারলো যে আপনার ডিসেম্বর এবং আপনার জানুয়ারির প্রথমেই যে চীনে এই ভাইরাসটি আপনি এইভাবে আজকে আসতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেখানে আগাম আপনার একটা অ্যালার্ট করেছে, তারপরেও কেন আমেরিকা পারলো না? অর্থাৎ এই ধরনের অবস্থা তৈরি হবে, এটা কোনোটা দেশেই এই ধরনের প্রস্তুতি ছিল না। এবং যার যে আপনার চিকিৎসা ব্যবস্থা, যার যেটুকু যে দেশের সামর্থ্য অনুযায়ী, এই যে আজকে ভারত দেখুন, ভারত তো আমরা সেখানেও দেখেন যে মৃত্যুর হার, এবং পাকিস্তান আপনার এইটার জন্য আমার দেশে এটা কিভাবে সংক্রমিত হবে, কোন ধরনের মানুষগুলো আক্রান্ত হবে এবং কারা এখানে বড় ধরনের ভিকটিম হবে, এগুলি সম্বন্ধে কিন্তু খুব একটা ধারণা আমাদের কারোরই ছিল না। এবং বাংলাদেশেও কিন্তু ব্যতিক্রম নয়। আপনি যে প্রস্তুতির কথা বলছেন, মার্চ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে একজন রুগী আপনার প্রথম শনাক্ত হওয়া পর্যন্ত। তাহলে যেখানে ডিসেম্বরে আপনার চায়নায় ধরা পড়েছে, সেইটা ইউরোপ হয়ে আপনার ইংল্যান্ড হয়ে
তারপরে আপনার বাংলাদেশে আস্তে আস্তে আপনার এতদিন সময় লেগেছে। কাজে আমাদের তো এই ধারণাও পোষণ করা অবাঞ্ছিত ছিল না যে এটা, যেহেতু এটা মানুষবাহী, তাহলে ইতালি থেকে প্রথম যে লোকগুলো আমাদের দেশে আসলো, আমরা সেখান থেকেই তো প্রথম এটা সংক্রমিত হওয়া শুরু হলো। কাজে আমরা প্রথম চেষ্টা করেছি আমাদের বিমানবন্দরে আমাদের যেখান থেকে আসবে, যারা আসতেছে সেইখানে বন্ধ করা, আইডেন্টিফাই করার। এইভাবে কিন্তু প্রত্যেকটা দেশেই কিন্তু সেই চেষ্টাগুলো করেছে। কাজে বাস্তবতাটা অভিযোগ করা যাবে, কিন্তু বাস্তবতাটা এরকম যে আপনি কি ধরনের সংক্রমিত, এরকম তো হতে পারতো যে বাংলাদেশে এই সংক্রমণ নাও আসতে পারতো। এগুলো যা কিছু সব আশঙ্কা এবং নতুন ধরনের এক্সপিরিয়েন্স আমরা এখানে অর্জন করছি প্রতিনিয়ত। আজকেও যে কথাগুলি আমরা বলছি, মাস্কের কথা বলছি, আমরা লকডাউনের কথা বলছি, এগুলো কি অ্যাবসলিউট? এগুলো কি যারা যারা এগুলো ইউরোপ বা অন্যান্য দেশে যারা করেছে তারা কি আপনার শতভাগ সফল হয়েছে? সফল হয়নি তো। কাজে জীবন এবং জীবিকার তাগিদে আজকে প্রত্যেকে কিন্তু এই লকডাউন কিন্তু শিথিল করতে বাধ্য হয়েছে। আজকে আমেরিকার মতো দেশ, তাদের দেশে সেখানে বিক্ষোভ হয়েছে যে এই লকডাউন যাতে না করা হয়। আজকে এইভাবে কিন্তু বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। কাজে এইগুলি, আর বাংলাদেশের মানুষ আমরা তো আপনারা জানেন রোগে শোকে আমরা খুব অল্প দিন হয় শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা পেট ভরে খাওয়া শিখেছি। আমরা এর আগে তো পেট ভরে খেতে পারতাম না, আমাদের খাদ্য ঘাটতি ছিল, আমাদের পুষ্টির অভাব ছিল, আমাদের এই অবস্থাগুলি আমাদের বিদ্যুৎ ছিল না, আমাদের শিক্ষা ছিল না, আমাদের যোগাযোগ ছিল না। যে কথাগুলি আজকে পার্থ সাহেব বলছেন, পাশাপাশি এই বাস্তবতাগুলোকে আপনি চিন্তা করে দেখুন যে আজকে খাদ্যের জন্য একটি মানুষ কষ্ট পায় না। শিক্ষা এখনো নাই। না শিক্ষা নাই মানে কি? আপনি যেখানে ছিল সেখান থেকে এগিয়েছে। আপনি হয়তো এখনকার জন্য যে চাহিদা সেই তুলনায় নেই। একসময় যখন, আজকে আমরা স্কাইপে কথা বলছি, এই যখন একসময় যখন বলা হয় এই যে আমরা ইয়ের কথা, আপনার এই ডিজিটাল বাংলাদেশের কথা, বাংলাদেশ অনেকেই বিরোধী দলে এসেছে, কিন্তু আজকে তার সুফল দেখুন। বিদ্যুতের কথা বহুবার এখানে আলোচনা হয়েছে, কিন্তু আজকে বিদ্যুৎ আজকে প্রায় শতভাগ মানুষের কাছে আজকে বিদ্যুৎ আজকে আলোচনা হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ আমাদের সারপ্লাস, এবং সেটি বন্ধ করে দিতে হবে, কারণ অতিরিক্ত বিদ্যুৎ কিন্তু আবার অতিরিক্ত বিদ্যুতের বোঝাও তো মানুষকে বইতে হচ্ছে। কাজেই আমি আসছি আপনার কাছে। প্রধানমন্ত্রী গত 10 বছরে যেভাবে আজকে রাষ্ট্র পরিচালনা করছেন, এটুকু আমরা বিরোধীদের খাতিরে বিরোধিতা করতে পারি। যে একটু আপনি জাস্ট স্বীকার করব, ছোট্ট করে বলবেন যে ব্যারিস্টার আন্দালিব কিছু অভিযোগ, দুর্নীতির অভিযোগ এনেছেন ত্রাণ কেন্দ্রিক এবং এই দুর্যোগকালে যে দুর্নীতি, সেটি সম্পর্কে আপনারা কি দেখেন? এবং এই সময়টিতে আমরা দেখছি যে একজন সংসদ সদস্য পর্যন্ত বিদেশের কারাগারে আছেন, এবং সুইস ব্যাংকে বাংলাদেশের অর্থ পরিমাণ নিয়েও এখন প্রচুর কথাবার্তা হচ্ছে, এবং সেই সব অর্থ ফিরিয়ে আনার কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, এবং কি পরিমাণ আছে সেটি জানাও খুব ডিফিকাল্ট নয় কার অর্থ আছে। তো একটু ছোট্ট করে যদি আপনি বলেন, আমি ব্যারিস্টার আন্দালিবের কাছে যাব। আমাদের যে চুরির অভিযোগ এবং দুর্নীতির যে অভিযোগ, এটা যদি আপনি বলেন, আমরা যখন ধরা পড়ি আমরা তখন আমরা চোর সাজি। যখন দুর্নীতির দায়ে আমরা হয়তো সেটা মামলা হয়, কিংবা দুর্নীতি যখন তদন্ত হয়, দুর্নীতি যখন হিসাব দেওয়ার প্রশ্ন আসে, তখনই আমরা দুর্নীতিবাজ হই। তাছাড়া এমনি আমরা সবাই পরিষ্কার, আমরা কেউ দুর্নীতিবাজ নয়। আপনি ৬২,০০০-এর মতো আপনার জনপ্রতিনিধি, তার ভিতরে আপনার এখানে বিএনপি বলেন, বিরোধীরা বলেন, সব ধরনের মানুষেরই প্রতিনিধিত্ব এখানে আছে। কাজে সেখানে কিন্তু কোনো দল হিসাবেই বলবো না, একজন ব্যক্তি হিসাবে যাদের বিরুদ্ধে এখানে অভিযোগ পাওয়া গিয়েছে বা যাচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একটি জিনিস হলো আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী এইটুকু, যে কোনো আজকে আমি মন্ত্রী হিসাবে আমি আজকে দুর্নীতি করে আমার প্রধানমন্ত্রী আমাকে প্রোটেকশন দেবে, এইটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে আমি যদি কোনো অপরাধ করে থাকি, ক্যাবিনেট থেকে তার বিচার, তার আইনগত ভাবেই আমার বিরুদ্ধে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এইটা কিন্তু এক সময় ছিল যে সেখানে আপনার সরকার প্রোটেকশন দিত দুর্নীতিকে, সন্ত্রাসকে। এই যে ২১শে আগস্টের কথা বলেন, যেখানে পরিকল্পিতভাবে সেখানে হত্যাকাণ্ড চালানো হয়েছে, এইভাবে বহু হত্যাকাণ্ড হয়েছে বা বহু দুর্নীতি হয়েছে, যেগুলোকে সহযোগিতা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এই ধরনের দুর্নীতি এই সরকারের বিরুদ্ধে আমার মনে হয় খুব কিছু করার সুযোগ কম। ধন্যবাদ। ব্যারিস্টার আন্দালিব রহমান।
আমরা আমি একটু ইমোশনাল আন্দালিব হয়ে গেছি। শেষের দিকে চলে এসেছি, so মাথায় রাখতে হবে। দুজন ভাই কথা শুনে আমি ইমোশনাল হয়ে গেছি দুর্নীতির ব্যাপারে, ভীষণ ভাই যেটা বলছে। না না, দুর্নীতিতে এই সরকার কি বলেন আপনি? এই ধরনের দুর্নীতিবাজরা প্লেনে করে চলে যাচ্ছে। মহিউদ্দিন খান আলমগীর সাহেব ফার্মার্স ব্যাংকে ঘুরে বেসিক ব্যাংকের বাচ্চু মর্নিং ওয়াক করতেছে 4,500 কোটি টাকা করে। সময় নাই, মানে এই যে কত যে লিস্ট আমি দিতে পারবো। বিদ্যুতের ব্যাপারে আপনি বলছেন 10,000 মেগাওয়াট 12,000 মেগাওয়াট দরকার, 20,000 মেগাওয়াট ডিস্ট্রিবিউশন চ্যানেল নাই। সিঙ্গাপুরে চলে গেছে সামিট গ্রুপ, বিলিয়নিয়ার থিংস। যাক শুনুন ভাই, এগুলি বলতে আমরা টায়ার্ড হয়ে গেছি। বাংলাদেশে কে দুর্নীতি করে আপনিও এই অনুষ্ঠান শেষে আপনিও জানবেন, আপনার আশেপাশে যারা আছে তারাও আপনাকে বলবে যে এটা আপনি কিভাবে বলেন বা আপনারা জানেন না, আমরা পারি না বলতে যে দুর্নীতির ব্যাপারে। আমাকে আপনি ক্ষমা করেন, বাট পত্রিকা যদি জনকণ্ঠ পড়েন সেটা অন্য কথা, কিন্তু অন্যান্য পত্রিকা যদি পড়েন তাহলে হয়তো দেখতে পাবেন যে দুর্নীতি। আর অথবা যদি অনুষ্ঠান শেষে আমাকে বলেন, আমি আপনাকে 100 ইনসিডেন্ট দিয়ে দিব দুর্নীতির, হাজার হাজার কোটি টাকা গেছে। এই 5,000 কোটি টাকা তো কিছুই না, আমি আপনাকে দিয়ে দিব। আর সরকার প্রোটেকশন দেয় না, সিস্টেমটাই প্রোটেকশন দিয়ে দেয়। এই যে দুদক আছে একটা ওয়াশিং মেশিনের জায়গা, 10 বছরে ওই বেচারা সম্রাট খালি খাটতেছে, সম্রাটের গডফাদার যারা তারা ঘুরতেছে। আর এখন একটা নতুন সিস্টেম রয়েছে, পাসপোর্ট আটকাবো, বিদেশ যেতে পারবে না, শেষ। আজকে আওয়ামী লীগের মতো একটা দল থেকে পাপলুর ওয়াইফ এমপি হয়, আর এই কুয়েতেরা কাতারে যে আমাদের মারিজ্জত সব শেষ করে। জাতীয় পার্টির এমপি, জাতীয় পার্টির এমপি, না না, তো আওয়ামী লীগের এমপি না তো, জাতীয় পার্টির এমপি, সে জাতীয় কে পার্টি জাতীয় থেকে পার্টির? মনোনয়ন নিয়েছে। পাপলু পাপলু স্বতন্ত্র এমপি যে আওয়ামী লীগ সাপোর্ট করছে, আওয়ামী লীগ জাতীয় সাপোর্ট, পার্টির এমপি তো কিনেই বলছে। আমি তো তার স্ত্রী দাদা, জাতীয় পার্টির সেটা এমপি। হলো, সেটা ছিল জাতীয় পার্টি। না না, আমি জাতীয় পার্টির সাথে আমাদের অ্যালায়েন্স ছিল। শুনেন, এই সিটটা আমরা জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিলাম। জি, আমি আপনাকে বলছি কথাটা, আমি যেটা বলার চেষ্টা করছি, পাপলু তো স্বতন্ত্র এমপি যখন দাঁড়িয়েছে, আওয়ামী লীগ তো তাকে সাপোর্ট করেছে, তাই না? সেই চিঠিও তো বের হয়েছে কেন্দ্রীয় কমিটি। বাট আমার কথা হলো, যেই দলেরই হোক, জাতীয় পার্টি তো আরো ভালো, তাহলে আপনারা তার বিচার দাবি করেন, তাকে পার্লামেন্টে তাকে নিয়ে রুলিং দেন। আর এত বড় সব চুরি বিদেশের মাটিতে ধরা পড়ার পর, রিজার্ভ চুরি হয়ে গেল কোন ইন্দোনেশিয়ান পত্রিকা জানার পর আমরা জানতে পারলাম, ফিলিপাইনের আমরা পত্রিকা, জানি না। আমি হ্যাঁ, কোথাকার কোন পত্রিকা জানার পর আমরা ফিলিপাইনের পত্রিকা, ফিলিপাইন, হ্যাঁ এক্স্যাক্টলি ফিলিপাইনের। এনিওয়েজ, দুর্নীতি নিয়ে কিছু বলবো না সুজন ভাই। আপনিও জানেন আমিও জানি, হয়তো রাজনীতির জন্য আমরা অনেক কথা বলি না বা আপনি অনেক কিছু বলেন না, যাক এটা এখন মোটামুটি সার্ভিস। বাট আমি আপনার কথায় ওই কথাটা আসবো। দেখেন, আমরা সরকারের ঢালাওভাবে সমালোচনা করে কোনো ফায়দা নেই। আমরা চাই যে আপনারা এফেক্টিভলি কাজ করেন, আপনারা ভালোভাবে কাজ করেন, বিকজ এখানে আপনারাও এফেক্টেড হচ্ছেন, আমরাও এফেক্টেড হচ্ছি, আমরা যে কেউ এফেক্টেড হচ্ছে। আপনাদের বড় বড় সিনিয়র মন্ত্রী মিনিস্টাররা এফেক্টেড হচ্ছে, আপনাদের এমপি এফেক্টেড হচ্ছে। কয়েকদিন আগে আপনাদের মন্ত্রী সাহেব জানেন একজন ওই যে আমাদের ধর্ম প্রতিমন্ত্রী, ভালো লোক ছিলেন উনি। হ্যাঁ, উনি খুবই ভালো ভালো মানুষ ছিলেন। এবং কি সোশ্যাল মিডিয়াতেও যেভাবে আসলো, সবাই খুব আফসোস করছে। আমরা চাই না, আমরা চাই বেঁচে থাকলে আমরা রাজনীতিও করতে পারবো, অর্থনীতিও ধরে রাখতে পারবো, কিন্তু আমরা চাই যাতে আপনারা এফিশিয়েন্ট, আপনার এক্সপিরিয়েন্স আপনারা সবাইকে নিয়ে এমন ভাবে করেন যাতে এই অডিও থেকে আমরা বের হয়ে আসতে পারি। আমরা বের হয়ে আসতে চাই, আমরা ড্রাইভিং সিটে বসা। আচ্ছা আন্দালিব, আমি যা ছোট্ট দুটো প্রশ্ন করতে চাই, স্পেসিফিক এই মুহূর্তে এই পরিস্থিতি থেকে মোকাবেলা বা এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কি করণীয়, আপনার সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা আছে কিনা একটি? দ্বিতীয়ত হচ্ছে যে সামনে ঈদুল আজহা, এই ঈদুল আজহার সময়টাকে আসলে কিভাবে সরকার এই পরিস্থিতিটাকে মোকাবেলা করবে, আপনার কোনো সুনির্দিষ্ট পরামর্শ আছে কিনা? জাস্ট এই দুটো বিষয় ছোট্ট করে। সরকারের জন্য আমি একদম ছোট করে বলছি, এই সরকার একটা ফ্যান্টাস্টিক পজিশনে আছেন, বিকজ এই সরকার জনগণের ভোট নিয়ে চিন্তা করে, ভোট তারা নিয়ে নেবে। সুতরাং এই সরকার এমন কিছু সিদ্ধান্ত নিতে পারে যে সিদ্ধান্তগুলি অন্য কোনো ডেমোক্রেটিক সরকার নিতে পারবে না। এই জন্য ঈদুল আজহা কেন, যেখানে হজ ঈদের সময় কারফিউ হচ্ছে সৌদি আরবে, সুতরাং এই সরকারের অত্যন্ত স্ট্রিক্ট সিচুয়েশন আপনার স্টেপ নেওয়া উচিত এটাকে বন্ধ করার জন্য। এবং আমি স্পেসিফিক্যালি বলবো, এবং আমি সুজন ভাইকে একটা কথা বলবো, যে ডক্টর আর পুলিশের পাশাপাশি পাবলিক ট্রান্সপোর্ট, ট্রেন থেকে আরম্ভ করে পাবলিক ট্রান্সপোর্ট যারা চালায়, যারা অপারেট করে, প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে যাদের কন্ট্যাক্ট, তাদেরকে পিপি বা আরো বেশি কোনো প্রোটেকশন দেওয়া যায় কিনা, এটা আমি বলবো। বিকজ এই জিনিসটা আমরা ওভারলুক করে যাই, বিকজ কিন্তু তাদের কন্ট্যাক্ট কিন্তু মানুষের সাথে অনেক বেশি। একটা বাস ড্রাইভার, একটা ট্রেন চালক থেকে আরম্ভ করে, যারা টিকিট কালেক্টর থেকে আরম্ভ করে, আর সিম্পল মাস্ক ইজ নট এনাফ। আমি মনে করি যে এটা এনাফ না। আর সরকারের প্রতি এটাই যে একটা স্ট্রিক্ট লকডাউন যদি এখনো দেয় 15 দিনের জন্য, বাংলাদেশে কেউ না খেয়ে মারা যাবে না। কষ্ট হবে হয়তো, কারণ অলরেডি মধ্যবিত্ত চলে যাচ্ছে। ঢাকা সিটিতে মিরপুর, মোহাম্মদপুর থেকে সব টুলেট আপনি দেখতে পারবেন, কারণ ওরা তো
মধ্যবিত্ত তো রিলিফের জন্য দাঁড়াবে না। সো অলরেডি কিন্তু ইকোনমি ধস নেমে গিয়েছে, কোটি মানুষ বেকার হয়ে গিয়েছে। সুতরাং এখন যদি আপনি জানে না বাঁচেন, এটা যদি আরো বেড়ে যায়, আপনি দেখছেন মৃত্যুর হার কম, কিন্তু যদি আসলে আরো বেড়ে যায় তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে, জীবনও থাকবে না, জীবিকা তো থাকবে। জি মিস্টার মিনিস্টার। দেখুন আপনার 31 তারিখে 31শে জুন যখন আপনার 1 জুন থেকে আপনারা যখন আমরা 15 জুন পর্যন্ত সীমিত আকারে এই লকডাউন উঠিয়ে দিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিলেন যে এটি কিন্তু আমাদের একটা আপনার এবং গার্মেন্টস থেকে শুরু করে আপনার গণপরিবহন, রেল, এটি কিন্তু আমাদের একটা মানে এই যে বললাম যে পরীক্ষামূলক, এটাও কিন্তু আমাদের দেখার একটা বিষয় ছিল যে এই যদি গণপরিবহন আমরা খুলে দিই সীমিত আকারে তাহলে এটার প্রতিক্রিয়া কি হচ্ছে, এটা জনস্বাস্থ্যের উপরে কি ধরনের প্রতিক্রিয়া পড়ে। সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে স্বাভাবিকভাবে আমাদের যে সংক্রমণের যে গতি, এটি কিন্তু এমন বড় ধরনের এইটার একটা বিস্ফোরণ ঘটে নাই যে যে কারণ গার্মেন্টসের এই যে এত লক্ষ লক্ষ যেটা ছেলেমেয়েরা যারা বেকার হয়ে যাচ্ছিল, যারা আপনার ইয়ে, তাতে কিন্তু মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এবং যে কথা বলেছেন আন্দালিব পার্থ, যে এই যে সময়টার মধ্যে কিন্তু গ্রামে গঞ্জে যে সাধারণ প্রত্যেকটি গ্রামের মানুষ এখন কিন্তু কোভিড-19টা কি এবং এটার জন্য স্বাস্থ্যবিধি কি, এটা ন্যূনতম হলেও কিন্তু মানুষের মানুক না মানুক কিন্তু তারা জানে যে কোন জিনিসগুলো মানতে হবে। গ্রামে আমি জানি না আমার পার্থ সাহেব গিয়েছেন কিনা এই কোভিডের পরে, জীবন নিয়ে তো প্রত্যেকেই আমরা খুব শঙ্কিত, কিন্তু আমি কিন্তু কয়েকবারই গিয়েছি আমার এলাকায়। আমি গত ঈদেও ছিলাম, ঈদের আগেও গেছি, পরেও গেছি, এবং প্রতিনিয়ত আমি এলাকার খোঁজ খবর রাখি। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যদি গ্রামে একটি লোক ঢাকা থেকে যায়, তাকে গ্রামের মানুষ সবাই মিলে ঘেরাও করে আপনার আপনার তাকে লকডাউন করার জন্য ব্যবস্থা করা হয়। আপনার ইউনো বলেন, বলেন, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার সবাই এই ব্যাপারে সক্রিয় আছে। আর যে কথাটি বললেন যে ডিসির নেতৃত্বে কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু সেখানে সর্বদলীয় কিন্তু কমিটি করা হয়েছে সবাইকে নিয়ে, এখানে জনপ্রতিনিধি থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ প্রত্যেকে কিন্তু সম্পৃক্ত করা হয়েছে। এবং সেখানে তারা কিন্তু গ্রামের মধ্যে কিন্তু কোনো ধরনের অভিযোগ নেই। আমরা রাজনৈতিক দলের যে অভিযোগগুলো শুনছি সেগুলো কেবলমাত্র শহরে, এই ঢাকা শহরে এবং আপনার এই যে টেলিভিশনে আমরা যারা কথা বলছি, আমরা কিন্তু এখান থেকে অভিযোগগুলো করে যাচ্ছি। কিন্তু গ্রামে গঞ্জে আপনি দেখবেন সেখানে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজেদের স্বার্থে, যারা যেহেতু মানুষের সঙ্গে কাজ করে, জনপ্রতিনিধি, তারা কিন্তু সবাই একসঙ্গে মিলে কিন্তু আজকে এই ক্রাইসিস মোকাবেলা করার জন্য কিন্তু কাজ করছে। সেখানে কোনো বিরোধ নেই। বিরোধ আমাদের ঢাকা শহরে, বিরোধ আমাদের টেলিভিশনে, বিরোধ আমাদের পত্রিকায়, এইখানে আমাদের সব থেকে বড় বিরোধ। কিন্তু গ্রামে গঞ্জে সেটি নাই। যে কারণে আমি মনে করি এটি আমাদের সরকার একটা বড় ধরনের সাফল্য আমরা দাবি করতে পারি যে আজকে গ্রামের সাধারণ মানুষকে আমরা সচেতন করতে পেরেছি। এবং এই যে সামনে ঈদের কথা আপনি বললেন, আমরা কি চাই? আমরা ঈদ বন্ধ করতে চাই না, যেটা পার্থ সাহেব বলছেন। আমরা ঈদ তো বন্ধ করতে চাই না। আমরা চাচ্ছি যে ঈদে যেন এক এলাকা থেকে আরেক এলাকায় মানুষ মুভমেন্টটা না করে। তারা যে গ্রামে আছে সেখানে তারা গরু কিনুক, তারা সেখানে কোরবানি দুক, তারা সেখানে সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন করে তারা সেখানে নামাজ পড়ুক। মিস্টার মিনিস্টার, এখানে জাস্ট এই প্রসঙ্গে মিস্টার মিনিস্টার যে বলি, আমরা পত্রপত্রিকার খবরে দেখছি যে যেমন ধরেন ঢাকা শহরে 24টি হাট হবে। তো এই যে 24টি হাট হবে, এই গরু তো ঢাকার বাইরে থেকে আসবে। তো গরু যারা নিয়ে আসবেন তাদের সংক্রমণের আশঙ্কা থাকবে, হাটে যারা যাবেন তাদের সংক্রমণের আশঙ্কা থাকবে, কুরবানি দেওয়ার সময় যারা কুরবানির আয়োজন করতে প্রচুর মানুষের প্রয়োজন হয় কাটাকাটির জন্যে, তাদের এক ধরনের সংক্রমণের আশঙ্কা থাকবে। তো এই বিষয়গুলো তো অ্যাড্রেস করা দরকার। আপনি এটা সঠিকই বলেছেন যে লোকটা 1 বছর ধরে একটা গরু পালতেছে, যে আগামী কোরবানি সে এটা বিক্রি করে তার যেটুকু সে মানে সে তার হয়তো পরিবার এটার উপরে নির্ভরশীল করতেছে আছে, কিংবা সে হয়তো লোন নিয়েছে এক জায়গা থেকে। তো কাজে এই বিষয়গুলো তো আপনাকে তাদের কথা আপনাকে চিন্তা করতে হবে। কাজে সংক্রমণের যে বিষয়টি, সংক্রমণ কিন্তু ওই যে গরুটা নিয়ে আসছে তার সংক্রমণের থেকে, আমি যে ঢাকা শহরে আমি এসির মধ্যে আছি, আমার ভয় কিন্তু বেশি। আমি যারা আলো বাতাসের মধ্যে আমরা যাই না, আমরা যারা কোনো ধরনের খেলাধুলার মধ্যে নাই,
আমরা একটা স্বচ্ছ পরিবেশে আছি, নিরাপদ জায়গায়, খাওয়া দাওয়ার আমাদের যাদের কোনো চিন্তা ভাবনা নাই, তাদের এদের ভয় জন্য বেশি। আমাদের তাদের ভয় বেশি। সেজন্য যে লোকটি গ্রাম থেকে গরুটা নিয়ে আসতেছে তার কিন্তু ভয় কম। সেই জন্য আমরা যারা ঢাকা শহরে আছি, আমি অনুরোধ করব যে তারা যেন যে সচেতনতা এই রেডিও, টেলিভিশনে, পত্র পত্রিকায়, যারা আমরা সমস্ত সামর্থ্যবান মানুষ, জি। অর্থনৈতিকভাবে আমাদের শিক্ষায় দীক্ষায় যারা আমরা নিজেদেরকে অনেক বেশি যোগ্য মনে করি, এই যোগ্য লোকগুলো এবং এই আপনার সমাজের প্রিভিলেজ ক্লাস যারা, তারা যেন সাবধানে থাকে, তারা যেন সাবধানে এবার গরুটা কিনে এবং তারা যেন স্বাস্থ্যবিধিটা মানে, এটাই হলো আমার আবেদন থাকবে তাদের কাছে। জি, ব্যারিস্টার আন্দালিব, আর জাস্ট 30 সেকেন্ডসে কিছু যোগ করতে চান আপনি? না, আমি বলবো না, ভাই যেটা বললেন, আমি ঈদ বন্ধ করতে বলি। ঈদ কিভাবে মুসলমান মানুষ ঈদ কিভাবে বন্ধ করবে? ঈদের বন্ধের কথা আসে না। আমি যেটা বলতে চেয়েছি যে ঘরে থেকে যেভাবে গতবার আপনারা বলেছিলেন সেইভাবে স্টেপ নেওয়া, কিন্তু গতবারও যেটা আপনারা বলেছিলেন সেটা বাস্তবে হয়নি। বিকজ আপনারা অনুরোধ করেছেন ঘর থেকে বের হবে না, কিন্তু প্রত্যেকটা পার্ক খোলা ছিল, আপনারা বললাম না, হাতির ঝিল থেকে আরম্ভ করে সবকিছু খোলা ছিল, মানুষ নির্দ্বিধায় ঘুরছে। তো আপনাদের ওই প্রোটেকশনটা কেন নেওয়া হয় না, এটাই আমাদের কথা। যাক, সময় শেষ হয়ে গেছে। আমি আশা করি বাহিরা মন্ত্রী আছেন, আপনারা দেখবেন যাতে করে বেঁচে থাকলে অনেক আমরা ঈদ ভালোভাবেও করতে পারবো। সাধারণ মানুষ, গরিব মানুষ অনেক কিছু বোঝে না, ওনারা আসেন, ওনারা করেন, ওনারা এফেক্টেড হলে উপসর্গ নিয়ে মারা যান, হয়তো অনেকে চিকিৎসাও পান না। তাই বলি যে যাই করবো, আমরা বসে আছি দেখার জন্য যে কোরবানি ঈদটা সরকার কিভাবে হ্যান্ডেল করে জি। এবং আমরাও কিভাবে রেসপন্স করি। মিস্টার মিনিস্টার, জাস্ট 30 সেকেন্ডসে। এটি এটি খুব সচেতনভাবেই সরকার যাতে কোনোভাবেই এই ঈদ যাতে জনস্বাস্থ্যের উপর কোনো ধরনের প্রভাব না ফেলে, সেইগুলোকে বজায় রেখেই আমরা সমস্ত পরিকল্পনা গ্রহণ করছি। এটি ঈদের পরেই এবং পরবর্তীকালে আমরা একদিন হয়তো এই সংক্রমণ থাকবে না। জি। কাজে সংক্রমণ যখন থাকবে না, তখন বিচার মানুষের কাছে, এবং নিশ্চয়ই এই বিজ্ঞ জনেরা বিচার করবেন যে এই সংক্রমণ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কত সফলভাবে বাংলাদেশ এটি মোকাবেলা করেছে। অবশ্যই সেটার একদিন জি, মূল্যায়ন হবে ধন্যবাদ। এবং সেদিন হয়তো সেই বিচারে আমি বিশ্বাস করি আমরা জয়ী হব, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব জয়ী হবে, বাংলাদেশ এগিয়ে যাবে। ধন্যবাদ। আমি আশা করি। ধন্যবাদ মিস্টার নুরুল ইসলাম সুজন এবং ব্যারিস্টার আন্দালিব রহমান। দর্শক, কথা হচ্ছিল কোভিড-19 বা করোনা ভাইরাস পরিস্থিতি এবং সেটিকে বাংলাদেশ কিভাবে মোকাবেলা করছে। রেলমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলছিলেন এবং তিনি বলছিলেন যে বিষয়টা যেহেতু অজানা ছিল, একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই, অনেক ক্ষেত্রেই পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে, সকল ক্ষেত্রে সফল হওয়া গেছে সেটি বলা যাবে না। তবে তিনি মনে করেন যে অনেক ক্ষেত্রে সফল হবে এবং সরকারের বিরুদ্ধে যে সমালোচনাগুলো আছে সেগুলো মূলত টেলিভিশনের পর্দায় কিংবা পত্রিকার পাতায় কিংবা ঢাকা শহরের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু বাংলাদেশের জনগণের সিংহভাগ যেখানে বসবাস করে তারা আসলে পরিস্থিতিটা মোকাবেলা করতে পারছে এবং ইতিবাচকভাবেই সরকারের পদক্ষেপগুলো তাদের জন্য সুফল বয়ে নিচ্ছে। অন্যদিকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তিনি নিজেও বলছিলেন যে দেশে রাজনীতির এবং রাজনীতি করবার সময় এটি নয়। তবে তিনি প্রত্যাশা করেন যে কেন্দ্রীয়ভাবে এবং জেলা পর্যায়ে বা আঞ্চলিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে যদি এটি কমিটি করা হতো এবং সকলের মতামত দিয়ে সব কিছু করা হতো, তাতে ক্ষমতাসীনদের জন্য সেটি সুবিধা বয়ে আনতো। তবে তিনি প্রস্তাব রাখছেন যে এখনও তিনি মনে করেন যে একটা কঠোর লকডাউন 15 দিনের জন্য করা দরকার এবং সামনে যে ঈদুল আজহা আছে সেটিকেও কীভাবে সংক্রমণ বৃদ্ধি পায় এমন কোনো কার্যক্রম যেন এই ঈদের মধ্যে না হয়, কারণ বেঁচে থাকলে ভবিষ্যতে ভালোভাবে ঈদ করা যাবে, সেই বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া দরকার। অন্যদিকে মিস্টার নুরুল ইসলাম সুজন বলছেন যে সামনে যেহেতু সময় আছে আর ঈদের জন্য 1 মাস, তারা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং যেটি করলে সবচেয়ে উত্তম হবে সেটি সরকার শেষ পর্যন্ত করবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।